আহা, বউকে কিস করতে এত মিষ্টি লাগে। আগে জানলে এতদিনে কি বিয়ে করতাম, আরো আগে বিয়ের কাছে সেরে ফেলতাম। কি গাধা আমি। কি শুরু করলে তুমি? এবার যাও, অফিসে দেরি হয়ে যাবে। প্লিজ বউ, আরো একটা দিই। এই একদম ফাজলামি নয়, তাড়াতাড়ি অফিসে যাও, না হলে অফিসে যেতে দেরি হয়ে যাবে যে। বের হও বলছি। হাই হাই, কি বউ কপালে চুটলো, নিজের স্বামীকেই ঘর থেকে বের করে দেয়। কি কপাল আমার। কপাল চাপড়াতে চাপড়াতে বললাম, হয়েছে হয়েছে, আর ঢং করা লাগবে না, বের হও তাড়াতাড়ি। কারে দেখো মনের দুঃখ কো। আমি বুক ছিটিয়া, অন্তর চেয়ে দুঃখের আগুন জ্বলে রইয়া রইয়া গানের সুরে কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, আর দুঃখ থাকবে না। এদিকে আসো, আগেটা তুমি দিয়েছিলে, এবারেরটা আমি দিব। এই বলে মেঘলা আমার কপাল ছুঁয়ে দিল। এবার খুশি মনে মেঘলাকে বিদেশে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে পৌঁছে প্রতিদিনের মতো আজকে মর্নিংকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে অফিসে পৌঁছে গেছি, না হলে 10 নম্বর বিপদ সংকেত জারি হয়ে যাবে। এবার আপনাদেরকে পরিচয়টা দিই। আমি সাইম, বর্তমানে ছোটখাটো একটা চাকরি করি। আর মেঘলা হলো আমার স্ত্রী, মানে দুষ্টু মিষ্টি বউ। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। মা বাবা আর আমার ছোট ভাই গ্রামের বাড়িতে থাকেন। আমি আর মেঘলা ঢাকায় থাকি। ছোট ভাই এবার 10ম শ্রেণীতে পড়ে। ওর পরীক্ষা শেষ হলে মা বাবাকে নিয়ে আসবো এখানে। আর পরিচয় দেওয়া লাগবে না, এতেই চলবে। তো অফিসে বসে কাজ করছি, তখনই পিয়ন নিচে খবর দিল বস নাকি ডাকছে। তাই আমার কেবিন থেকে বসের কেবিনে গেলাম। স্যার, আসবো? দরজায় টোকা দিয়ে বললাম, আরে সাহেব সাহেব যে, আসুন আসুন, বিয়ে করে তো একদম সুন্দর হয়ে গেছেন। হ্যাঁ স্যার কি যে বলেন। কিছুটা ইতস্তত বোধ করে বললাম, আরে এতে লজ্জা শরমের কি আছে? আচ্ছা এবার বলেন তো দেখি, ভাবি কেমন আছেন? জি স্যার, ভালো। আচ্ছা ভালো থাকলেই ভালো। আর এই ফাইলটা নিন, দেখুন তো সবকিছু ঠিক আছে কিনা। ওকে স্যার, ঠিক আছে। ফাইলটা হাতে নিয়ে বললাম, তাহলে স্যার এখন উঠি? হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, আজকে আপনার জন্য অফিস হাফ টাইম করে দিলাম, ভাবিকে নিয়ে ঘুরতে যাবার জন্য। ধন্যবাদ স্যার। এই বলে বসের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে ঢুকে গেলাম। আসলে আমাদের অফিসের পর সত্যি বলতে অনেক ভালো মানুষ, যার উদাহরণ তো আপনারা দেখলেনই। কেবিনে গিয়ে বসলাম, তখনই ফোন আসলো। দেখি মেঘলা কল দিয়েছে। কল রিসিভ করে বললাম, কি ব্যাপার মেঘলা, একটু আগে না কল দিলে? কি করব বলো, একটুও ভালো লাগতেছে না। এই শোনো না, আজকে ছুটি নিয়ে এসে পড়ো না, একটু ভালো লাগতেছে না। না, আজকে ছুটি নেওয়া যাবে না, অফিসে অনেক কাজের চাপ আছে। ফিরতে ফিরতে রাতও হতে পারে। মিথ্যে বললাম, সারপ্রাইজ দেবো বলে। হুম হুম। আচ্ছা যাও, আশা লাগবে না। ইস, বউ তো দেখছি আবার অভিমান করে। কেন, আমার কি অভিমান থাকবে না? হ্যাঁ, থাকবে না কেন, অবশ্যই থাকবে। তুমি বারবার অভিমান করবে আর আমি বারবার দিয়ে তোমার রাগ ভাঙাবো। হুম হুম। শখ কত, শুধু শয়তানি সব ধান্দা। তখন এবার কেবিনে খাদিজা প্রবেশ করলো আর জোরে জোরে বলতে লাগলো, কিরে সাইম, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা? কবে, কখন, কোন সময় বলেছিলাম? অবাক হয়ে বললাম, বাহ, কি দারুণ কথা, এত তাড়াতাড়িই বলে গেলি। আমার কি খেতে কোনো কাজ নেই যে তোর মতো পেটুকে ঘুরতে যাওয়ার কথা বলবো? এই খবরদার, একদম আমাকে পেটুক বলবি না, তাহলে কিন্তু তোর পেটই এখন ফুটো করে দেব। বাবা গো, ভয় পেয়েছি। ঢং থেকেই কথাটা বললাম। হায় হায়, খাদিজার সাথে কথা বলতে বলতে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি মেঘলার সাথে কথা বলছিলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি মেঘলা এখনো লাইনে আছে। আজকে মনে হয় আমার রক্ষে নেই, সব কথাই শুনেছে। এই খাদিজা, একটু চুপ করো না। হ্যালো মেঘলা। না না, মেঘলাকে তো আর দরকার হবে না, এখন অফিসেই তো অনেক মেয়ে আছে। থাকেন আপনার ওই অফিসের মেয়েদেরকে নিয়ে, রাখি। যা বাবা, ফোনটা কেটে দিল। এতক্ষণ ধরে আমার বাম দিয়ে ফুলিয়ে তুললাম, আর অমনি খাদিজা নামক ডাইনিটা এসে সুই দিয়ে ফুটো করে দিল। সব তোর জন্য হয়েছে, ডাইনি কোথাকার। কেন, আমি এবার কি করলাম? খাদিজাকে উদ্দেশ্য করে বললাম, কেন, তুই কি করেছিস? তুই জানিস না? দেখছিস মেঘলার সাথে কথা বলছি, তারপর ওকে শুনিয়ে শুনিয়ে এমন মিথ্যে কথা বললি কেন? চান্দু, আমি তো সব জেনে বুঝেই করেছি। জেনে বুঝে করেছিস মানে? হয়ে গেছি আমি এর কথা শুনে। তোর রুমে ঢুকবার সময় তোর আর তোর বউয়ের কথা শুনছিলাম। বাহ, কি সুন্দর করে বউয়ের সাথে রোমান্টিক মোড়ে কথা বলছিলি। এইসব শুনে আমার আর সহ্য হলো না।
তাই দিলাম এক প্যাচ লাগিয়ে। তোকে যে আমি কি করব বুঝতে পারছি না। ইচ্ছে করছে তোকে যদি ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে ফেলে দিতে পারতাম, তাহলে কিছু ডলার রাগটা কমতো। আচ্ছা, তোরা তো হিংসা লাগে কেন বলতো? ও মা, হিংসা হবে না? তোকে সেই কলেজ থাকাকালীন সময় প্রপোজ করেছিলাম, তুই তো আর আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করিস নাই। আর এখন তো তুই বিয়েও করে ফেলেছিস। তোর সাথে আমি এখনো কাউকে সহ্য করতে পারি না। দেখ, ওসব কথা আমার সামনে বলবি না। আমি তোকে কখনো এমনভাবে দেখিনি। সবসময় তোকে মন বলে ভেবেছি, আর এখনো তাই ভাবি। আর এখন আমি বিয়ে করেছি, তুই বিয়ে করে ফেল। হ্যাঁ, সেটাই করব। এবার যা, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা। এই বলে খাদিজা এখান থেকে চলে গেল, আর আমি কাজ করায় মনোযোগ দিলাম। দুপুরে খাবার আগেই বাসায় চলে আসলাম, কারণ স্যার আজকে ছুটি দিয়ে দিয়েছে। আর অফিস থেকে বাসায় ফেরার সময় ফুচকা নিয়ে গেলাম। তারপর দরজায় টোকা দিলাম। মেঘলা এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে কান্না করেছে। এই দেখো, তোমার জন্য কি এনেছি। মেঘলা নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা না বলে রুমে চলে গেল। আরে এই শোনো না, খুব খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও না। এবারেও নিশ্চুপ। আচ্ছা ঠিক আছে, আমি হোটেল থেকে খেয়ে আসছি। এই বলে দরজা থেকে যেই না হাঁটা দিলাম, আমাকে একটুও ভালোবাসে না। ভালো তো বাসবে ওই অফিসের মেয়েকে, নিজে গিয়ে তো হোটেল থেকে খেয়ে আসবে। আরেকজন যে না খেয়ে এতক্ষণ অপেক্ষা করে বসে আছে, তার প্রতি তো একটুও খেয়াল রাখে না। যাক, এতক্ষণে পাগলি মুখে কথা ফুটলো। আমি আবারও দরজার কাছ থেকে ফিরে আসলাম। কে বলেছে ভালোবাসি না? আমি তো শুধুমাত্র আমার পাগলিটাকে ভালোবাসি। জড়িয়ে ধরে বললাম, এই খবরদার, আমাকে একদম ধরবে না। হুম, একদম ছাড়ছি না। ওকে একেবারে কোলে তুলে নিলাম। এই আমাকে নামাও। এই তো নামাচ্ছি। এই বলে কপালে একটা ইয়ে মেরে দিলাম। এ কি ব্যাপার, এখন ন্যাকা কান্না করছো কেন? তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? যদি তুমি ভালোই বাসতে, তাহলে অফিসের কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে না। আহা, আমি ওকে ঘোরাতে যাওয়ার কথা বলে নিত। ও আমার কলেজ লাইফের বান্ধবী, এমনকি বেষ্টু। তোমাকে রাগানোর জন্য ওই সময় মিথ্যা বলেছিলাম। তাহলে আগে বলনি কেন? বলার জন্য সুযোগ দিলে কোথায়? যেটাই হোক, আমি তোমার ভাগ আর কাউকে দিতে চাই না। তুমি শুধু আমার একার। হ্যাঁ রে পাগলি বউ আমার, আমি শুধু তোরই থাকবো। আর ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ও তোমার না খিদে পেয়েছে? আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। যাও, আমাকে নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসো। আহা থাক না, পরে তো খাওয়া যাবে। এখন এভাবেই থাকি, তোমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে তো অনেক ভালোই লাগছে। এই ছাড়ো, আমাকে ছাড়ো। আমার ফুচকা কোথায়? টেবিলে রাখা আছে। এই বলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে টেবিলে গিয়ে দেখি মেঘলা আমার জন্য অপেক্ষা করছে। এই এসো এখানে। প্লেটে মাছ ভাত দিল, কিন্তু আমি তো মাছ খেতে পারি না। কেন? মাছের মধ্যে এত কাঁটা থাকে, সোজা গলায় গিয়ে হামলা করে, তাই মাছ খেতে পারি না। একদম বাচ্চা। আচ্ছা দাও, আমি কাটা বেছে দিচ্ছি। তারপর মেঘলা কাঁটা বেছে দিচ্ছে, আর এক লম্কা করে আমার মুখের মধ্যে পড়ে দিচ্ছে। পলকহীনভাবে মেঘলার দিকে তাকিয়ে আছি। আমি শুধু স্বার্থপরের মতো খেয়ে যাচ্ছি। মেঘলা যে এখনো খায়নি তা আমি স্বামীকের জন্য ভুলে গিয়েছিলাম। মনে পড়তেই প্লেট থেকে আমি এক লম্কা ভাত ওর মুখের সামনে ধরলাম। মেঘলা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমার ভাবতে অনেক অবাক লাগছে। কিছুদিনের পরিচয় আমাদের, তারপরে এত ভালোবাসা। দেখো, আমার না এত ভালোবাসা সহ্য হচ্ছে না। সারা জীবন এভাবেই ভালোবাসবে তো? ধুর পাগলি, তোমাকে ভালো না বেসে আমি কি থাকতে পারবো? আমার না অনেক ভয় হয় জানো। জীবনে কোনো সুখেই আমার কপালে সয়নি, সব সুখেই দুঃখ হয়ে গেছে। ভাগ্য গুণে তোমাকে পেয়েছি, তোমাকে না আবার আমি হারিয়ে ফেলি। আরে পাগলি, এত কান্না করো কেন? আমি কি আর হারিয়ে যাচ্ছি নাকি? সৃষ্টিকর্তা আমাদের প্রতি সহায় থাকলে আমরা সব সময় এভাবে থাকবো। দেখো, চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, তাই যেন হয়। নাও এবার খাওয়া শেষ করো। হুম। আমি আর মেঘলা বাইরে বের হলাম। মেঘলা পড়ছে নীল শাড়ি, আর আমি নীল পাঞ্জাবি। আজকে মেঘলাকে একদম পরীর মতো লাগছে। ওর সৌন্দর্যের বর্ণনা দেওয়া আমার পক্ষে একদমই অসম্ভব। দুজনে রিক্সায় চললাম। মেঘলা যেন বুঝতে পারছে না কোথায় যাবে ও। কি ব্যাপার, কোথায় যাবে ভাবলে কিছু? না, আমি তো ঢাকা শহর ভালো করে চিনি না। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন, তাহলে আমরা আজকের বিকেলটা রিক্সা করে ঘুরাবো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। রিক্সা চলতে শুরু করলো। একটু চলতেই
আইসক্রিমের দোকানের সামনে এসে পড়লো। এই শোনো না, আইসক্রিম খাবো। তাহলে চলো আমাদের রিক্সা ল্যান্ড করে আইসক্রিমের দোকানের সামনে। হুম, কি আইসক্রিম খাই বলো? দোকানের সামনে গিয়ে বললাম। চকলেট কোন আইসক্রিম খাবো? ওই যে ওইটা। এই যে ভাই, ওই আইসক্রিমটা দিন তো, 2টা। না না না, 3টা। আচ্ছা ঠিক আছে, 4টাই দিন। মেঘলা 4টা আইসক্রিম নিয়ে নিল, আমাকে একটাও দিচ্ছে না। রিক্সায় বসে কিছু করাও যাচ্ছে না। বাড়িতে হলে এতক্ষণ অনেক কিছু ঘুরিয়ে ফেলা যেত। কি ব্যাপার, তুমি কি সবগুলো একাই খাবে নাকি? আমি খাবো না? না, তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আমি একটা খেলে ঠান্ডা লেগে যাবে, আর তুমি 4টে খেলেও কিছু হবে না। যার ঠান্ডা লাগে একটাতেই লাগে, যার লাগে না তার 4-5টা খেলেও কিছু হয় না। যেমন আমার 4টা খেলেও ঠান্ডা লাগবে না। এত কথা বলা লাগবে না, আমাকে আইসক্রিম দাও। ঠান্ডা লাগবে আমার লাগবে, তোমার তাতে কি? হ্যাঁ, আমার কি মানে? তোমার শরীর খারাপ করলে আমার কি একটু ভালো লাগবে বলো? ও কপাল, বুঝছি না। এটা কি আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, নাকি সবগুলো আইসক্রিম একা সেবার করে ধান্দা করছে? আচ্ছা যাও, তোমাকে একটা দিচ্ছি, তবে শর্ত আছে, অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা ফেরত দিতে হবে। কি, আমার টাকার আইসক্রিম আবার আমার উপরে শর্ত জারি করে? জি, রাজি থাকলে 1 চাপুন, আর রাজি না থাকলে 2 চাপুন। আচ্ছা ঠিক আছে, আমি একই চাপলাম। দাও আইসক্রিম দাও। এই নাও। বাহ, কত কপাল আমার। আমি একটা থুকু অর্ধেকটা আইসক্রিম খাচ্ছি, আর মেঘলা একাই 3.5টা। এটা আমার কোন দেশের ঘাতক কে জানে? আমি অর্ধেকটা আইসক্রিম শেষ করা মাত্রই মেঘলা আমার আইসক্রিমটা ছুঁড়ে নিয়ে নিল। আমার সব গেল। 3.5টা আইসক্রিম নিমেষেই সাবার করে দিল। এভাবে আইসক্রিম খাওয়ার পর শেষ হলো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে গেল, তাই আজকের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। অফিসের কিছু কাগজপত্র দেখছি, আর মেঘলা চলে গেল রান্নাঘরে। রাত 8টা, মেঘলা ডাক দিল খাওয়ার জন্য। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শরীরটা এখন কেমন যেন খারাপ লাগছে। কিছুক্ষণ পর মেঘলাও আসলো। কি ব্যাপার, এখানে 2টা বালিশ কেন? 2 জনের জন্য 2টা বালিশ, এতে এমন করার কি আছে? কিছুটা অবাক হয়ে বললাম। আমার বালিশ আমার সাথেই থাকে, শুধু শুধু বিছানায় 2টা বালিশ রাখবে কি জন্য? তো এবার তোমার বালিশ কোথায়? এই তো দেখো না, এটাই তো আমার বালিশ। আমার বুকে মাথা রেখে হুম, পাগলি একটা। কথাটা জড়িয়ে ধরে বললাম। হ্যাঁ, শুধু তোমার জন্য। পরের দিন সকালবেলা বিছানায় শুয়ে গোসল করে ফেললাম, এমনকি নিজের হাতে নয়। মেঘলা আমাকে নিজের হাতে গোসল করে দিয়েছে, 1 বালতি পানি। এই কি করছো তুমি? কেন, তুমি কি দেখতে পাচ্ছ না কি করেছি? সেটা দেখতেই পাচ্ছি। সকাল সকাল এরকম ঘুমের মধ্যে ভিজে দেওয়ার কোনো মানে হয়? তাহলে এতক্ষণ ধরে ডাকছি, উঠছো না কেন? তাই বলে এভাবে একটা চুমু দিলে তো উঠে যেতাম। হুম তুমি না আসলে একটা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। হুম, ইয়ে কি? তোমার মাথা। যাও তাদের নাস্তা খেয়ে অফিসে যাও। হুম, সেটা তো যেতেই হবে। এরকম একটা কিউট মিষ্টি বউ বাড়িতে ফেলে রেখে অফিস করতে গিয়ে ভালো লাগে? দেখুন, জীবনটা তেজপাতার মতো হয়ে গেল। ন্যাকামি, যাও ফ্রেশ হয়ে আসো। এই তো যাচ্ছি। এই বলে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রতিদিনকার মতো মেঘলার কপালে চুমু দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছে মেঘলাকে ফোন করে জানিয়ে দিলাম। দুপুর পর্যন্ত অফিসেই কাটলো। তারপর স্যারের কাছ থেকে ডাক্তার দেখাবো বলে অফিস থেকে ছুটি নিয়ে আসলাম, কারণ মাথাটা কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যথা করছে। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টরকে একটা টেস্ট করতে বললেন। ডক্টরের কথা মতো সবগুলো টেস্ট করলাম। রিপোর্ট নাকি আগামীকালই দেবে, তাই আর দেরি না করে বিকেলের দিকে বাসায় ফিরে আসলাম। দরজা দাঁড়িয়ে কলিং বেল বাজালাম, সাথে সাথেই মেঘলা দরজা খুলে দিল। মনে হয় এতক্ষণ ধরে দরজার পাশে দাঁড়িয়েছিল। কি ব্যাপার, তুমি তো একদম ঘেমে একাকার হয়ে গেছো। আর বলো না, বাইরে গিয়েছে করো। 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো, গলাটা একদম শুকিয়ে গেছে। ডক্টর দেখানোর কথাটা মেঘলাকে আর বললাম না, শুধু শুধু টেনশনে পড়ে যায় বেচারি। এই তো দিচ্ছি, এই নাও পানি। দাও। গ্লাস হাতে নিয়ে পুরো পানিটা শেষ করে ফেললাম। কি ব্যাপার, শরীর খারাপ লাগছে? না না, শরীর খারাপ না, অনেক গরম লাগছে আর কি। তাহলে গোসল করে নাও, আরাম লাগবে। গোসল তো অবশ্যই করবো, যদি তুমি গোসল করিয়ে দাও। মেঘলাকে নিয়ে
এক টান দিয়ে কাছে এনে বললাম, তুমি আবার শুরু করলে, তোমাকে নিয়ে আর পারি না। নিজে নিজে গোসল করো কি, আমি পারবো না। এই বললেই হলো? সকালে না চাইতে গোসল করে দিয়েছিলে, আর এখন বলার পরেও দেবে না? না, পারবো না, আমার অনেক কাজ আছে। তোমার আবার কি কাজ? তোমার সব কাজ তো আমাকে নিয়ে, তাই না? চলো বলছি। এই বলে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেলাম। আমি আসন পেতে নিচে বসে আছি, আর মেঘলা আমার মাথায় শ্যাম্পু মাখিয়ে দিচ্ছে। আসন পেতে ধ্যান করে ভঙ্গিতে কথাগুলো বললাম। এই কি শুরু করলে তুমি? এসব কি অমন করছো? দেখছো না ধ্যান করছি? এত কথা বলো কেন? হ্যাঁ, তুমি জানো না ধ্যান করার সময় কোনো কথা বলতে হয় না? ও, আপনি ধ্যান করছেন? তাহলে কিসের জন্য ধ্যান করছেন শুনি? কিভাবে একের থেকে অধিক বিয়ে করা যায় সে ধ্যান করছি আর কি। ওকে রাগানোর জন্য বললাম। কি, একের সাথে অধিক বিয়ে করবে? দাঁড়াও, আজকে তোমাকে অনেক অনেক বিয়ে করাবো, দেখবে এত বিয়ে করার শেষ ফল কি হয়। এই বলেই দুমদাম করে মারতে লাগলো। বাবা গো, মা গো, মেরে ফেললো গো। এক প্রকার যুদ্ধ শুরু করে দিল। আমি মনে হয় আজকে শহীদ হয়ে যাব। এভাবে পুরুষ নির্যাতন করা আর মানা যায় না। এদেশে পুরুষ নির্যাতনের কোনো আইন নেই বলে কি এভাবে পুরুষদের অত্যাচার সহ্য করতে হবে? ভাগ্য ভালো, গোসলখানা থেকে বেঁচে ফিরতে পারলাম। দুপুরে মেঘলা খায়নি, তাই গোসল শেষে মেঘলার আমি দুজনে একই প্লেট নিয়ে খেতে বসলাম। আমি মেঘলাকে আর মেঘলা আমাকে খাইয়ে দিল। জীবনের সবচেয়ে সুখী সময়টা বুঝি পার করছি আমরা। খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমার খাওয়া শেষ করে আমি সোফায় গিয়ে বসলাম, আর মেঘলা সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে মেঘলা আমার কাছে এসে বলে, এই শোনো না, আজকে তো আর কোথাও যেতে পারিনি, চলো না ছাদে যাই। সন্ধ্যার বাতাসটা একটু গায়ে মেখে দেখি কেমন লাগে। কেন? আগে কোনোদিন সন্ধ্যার হক আমি বুঝি? পাবো না কেন? কিন্তু আগের সব সন্ধ্যাতে তো তুমি ছিলে না, এখন তো তুমি আছো, তাই না? তাহলে আর দেরি কেন মহারানী, চলো। চলো, আও। কি হলো আবার? না মানে হাঁটুতে হঠাৎ খুব ব্যথা করছে। আহারে, আজকে তাহলে থাক, আর যাওয়া লাগবে না। মতলবটা ঠিকই ধরে ফেলেছি। ধুর, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমার বউয়ের পায়ে ব্যথা, কোথায় তুমি কোলে করে ছাদে নিয়ে যাবে, তা না করে ছাদেই যেতে বারণ করছো। কোলে করে যাবা, এই কথাটা সোজাসুজি বললেই পারো। পায়ে ব্যথা নাটক করার কি আছে? আহা, তাড়াতাড়ি চলো না প্লিজ। আচ্ছা চলো। এই বলে মেঘলাকে কোলের মধ্যে তুলে নিলাম। মেঘলাকে কোলে তোলার সাথে সাথেই আমার গলা জড়িয়ে ধরল। এরপর মেঘলাকে নিয়ে বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দিলাম। একটা একটা সিঁড়ি টপকাচ্ছি, আমার যার মধ্যে বের হয়ে যাচ্ছে। যদি বউ এত ভারী হয় তাহলে কোলে নিয়ে হাঁটবো কি করে? এই তুমি এত ভারী কেন? হ্যাঁ, তোমাকে কোলে নিয়ে আমার যান বের হয়ে যাচ্ছে। মুরকে একটা। কথাটা রাগানোর জন্য বললাম। এই শয়তান, কি বললা তুমি? আমি মুটকি? একটা 45 কেজি মেয়েকে নিয়ে ছাদে উঠতে পারো না, এটা তোমার সমস্যা, আমার না। আমি আর ছাদেই যাব না, নামাও বলছি, আমাকে নামাও। আরে পাগলি, আমি তো মজা করছিলাম। আর আমাকে এক্ষুনি নামাও, হাত পা ছুটোছুটি করছি। এই তো নামাচ্ছি। এই বলে কপালে একটা কিস করলাম। তুমি না আস্ত একটা শয়তান, শুধুই সুযোগ খোঁজো। আচ্ছা, তুমি কি শুধুই কপালেই সীমাবদ্ধ থাকবে আর নিচে নামবে না? মানে পাগলি বলে কি? দূর জানি না। লজ্জা পেয়ে বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেললো। বুঝেছি। এরপর মেঘলাকে আমার দিকে ঘুরিয়ে ওর চোখে একটা কিস করলাম। শয়তান, আরো নিচে। জি হুকুম মহারানী। এরপরও নাগের মধ্যে কিস করলাম। আরে বুদ্ধু, আরো নিচে। এই তো দিচ্ছি। এই বলেই মেঘলার থুতনিতে কিস করলাম। দিলাম নাকি? কুত্তা, বিলাই, ইঁদুর, ছাগল, ভেড়া, শয়তান, তুমি আমাকে নিয়ে এখন গেমস খেলতেছো, তাই না? বুকে ধুমধাম করে কিল দিতে লাগলো। আরে আরে, আস্তে আস্তে, মেরে ফেলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে মেরে ফেলা উচিত। তাহলে আমাকে ছাড়া থাকতে পারবে তো? থাকতে যাচ্ছে কে? তোমাকে মেরে তারপর আমি নিজেই নিজেকে মেরে ফেলবো, বুঝেছো? পাগলি একটা। এরপর আমরা ছাদে এসে পৌঁছালাম। আমরা যে বাড়িটাতে থাকি এই বাড়িটা 5 তলা বিশিষ্ট বাড়ি, আর আমরা থাকি 2 তলায়। এই জন্য মেঘলাকে কোলে নিয়ে উঠতে অনেক কাহিল হয়ে পড়েছি। আমার পক্ষে মেঘলাকে
আর কোলে রাখা সম্ভব নয়। তাই ছাদে আসার পরই মেঘলাকে কোল থেকে নামিয়ে দিলাম। তারপর দোলনার কাছে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে দোলনায় দোল খাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আমরা যেখানে এসে দাঁড়ালাম, মেয়েটা এখনো টেরি পায়নি। মেয়েটার গানের সুর এত সুন্দর যে মেয়েটা দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি। স্বামীকে জন্য ভুলে গিয়েছিলাম যে আমার পাশে মেঘলা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মেঘলা আমার কোমরে আঙুল দিয়ে খোঁচা দিল। বাবা গো, মরে গেলাম। উফ, কি শয়তান মেয়ে। আমার চিৎকার শুনে দোলনায় থাকা মেয়েটা আমাদের দিকে ঘুরে তাকালো আর আমাদের দেখেই ছাদ দিকে তৎক্ষণাৎ চলে গেল। তুমি আমাকে এমন করে খোঁজা দিলে কেন? তুমি এমন হাঁ করে মেয়েটার দিকে তাকিয়েছিলে কেন? কখন তাকালাম? না বোঝার ভান করে বললাম। আবার মিথ্যে বলছো কেন? কই, আমি তো মিথ্যা বলিনি। ধ্যাৎ, তুমি থাকো, আমি গেলাম। এই বলে মেঘলা পিছন থেকে হাঁটা দিল। আমি মেঘলার হাত ধরে টান দিয়ে নিচের বুকের মধ্যে ছুটিয়ে ধরলাম। ছাড়ো আমাকে, ছাড়ো, তোমার সাথে আর কথা নেই। না না, ছাড়বো না। তোমার হিত বাজারে রাখবো, ছেড়ে যাবো না। কুত্তো, তাইলে অন্য মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? দেখার জন্য যে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকলে তুমি কি করো। খবরদার, আমি বাদে আর কারোর দিকে তাকাবা না, তাহলে কিন্তু আমাকে আর পৃথিবীতে দেখবা না, সোজা ওই আকাশের তারা হয়ে যাব। ধুর পাগলি, এসব কি বলে? হ্যাঁ, ঠোঁটে আঙুল দিয়ে বললাম, এমন কথা আর মুখে আনবে না, এই বলে রাখলাম। আচ্ছা, আর বলবো না। এবার চলো দোলনায় বসে দুজনে দোল খাই। চলো। এই বলে দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছি আর জ্যোৎস্না দেখছি। কিছুক্ষণ পর মেঘলা আমার কাঁধের মধ্যে মাথা রাখলো। সন্ধ্যার এই মেলাওয়ায় মেঘলা আমার সামনে চুলগুলো মুখে এসে পড়ছে। পরম ভালোবাসায় আস্তে করে চুলগুলো সরিয়ে এনে কানের পিছে গুঁজে দিলাম। সুন্দর হালকা আলোয় মেঘলা মায়াবী মুখটা দেখতে আরো মায়াবী লাগছে। খুব ইচ্ছে হচ্ছে সময়টা যেন এখানে থেমে যাই। পরের দিন ভোর সকালে মেঘলার আগে আমার ঘুম ভেঙে গেছে। পরম সুখনিতায় মেঘলা আমার বুকের মধ্যে শুয়ে আছে। কেমন যেন বাচ্চা বাচ্চা লাগছে ওকে। কিছু চুল ওর মুখের উপর রয়েছে। ফুটিয়ে মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। আমার ফুটো হাতে মেঘলা একটু নড়ে চড়ে উঠল। মনে হয় মেঘলার ঘুম ভেঙে যাবে। হঠাৎ মাথায় একটা শয়তানি আইডিয়া এসেছে। বিছানার পাশে টেবিলের উপর পানির গ্লাস রাখা আছে। গ্লাসটা হাতে নিয়ে অল্প একটু পানি আমার বুকের উপর ঢেলে দিলাম। তারপর গ্লাসটা আগের জায়গায় রেখে দিলাম। একটু পরে মেঘলার ঘুম ভেঙে গেল আর আমি ঘুমের ভান করে শুয়ে গেলাম। ঘুম থেকে উঠে মেঘলা আমাকে ডাকতে রাখলো ওঠার জন্য। দুটো ডাক দিতেই আমি চোখ খুললাম আর সেটা দেখে মেঘলার জন্য পুরো অবাক হয়ে গেল। আজকে তো সাহেবের ঘুম দুটো ডাক দিতেই ভেঙে গেল। অন্য দিনগুলোতে তো পানি দিয়ে ওঠাতে হয়। সেটা তো আমিও বুঝছি না, হলটা কি আজকে আমার? আরে এ কি, আমার বুক ভেজে কেন? আরে তাই তো, তোমার এখানে পানি আসবে কি করে? তুমি তোমার বুকের মধ্যে ঘুমিয়েছিলে, তাহলে কি তুমি ঘুমের মধ্যে আমার বুকের উপর লালা ফেলেছ? মানে, কিন্তু আমার তো কোনো এরকম অভ্যাস নেই। তাহলে আমার বুক ভিজলো কি করে? তুমি ঘুমালে মুখ দিয়ে যে লালা পড়ে, সেটা তো আগে কখনো বলনি। এই খবরদার, আমার নামে আর একটাও বাজে কথা বলবে না। তুমিই মনে হয় কোনো একটা কাণ্ড করেছো আর এখন আমার নামে বাজে বকছো। তোমার সাথে আর কথাই বলবো না। এই বলে মেঘলা বিছানা ছেড়ে রান্নাঘর থেকে চলে গেল। মেঘলার বোকা মনে যাওয়া চেহারাটা দেখতে যা ভালো লাগছিল না বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন তো দেখছি ও রেখে গেল। এখন রাগ ভাঙাবো কি করে? মেঘলা রাগ ভাঙানোর জন্য বিছানা ছেড়ে আমিও রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি মেঘলা রান্না করা শুরু করে দিয়েছে। পিছন দিক থেকে মেঘলাকে জড়িয়ে ধরলাম। কি করে আমার লক্ষ্মী বউটা? কোনো কথা নেই, নিজের মতো করে কাজ করে যাচ্ছে। কি ব্যাপার, আমার বউটা কি রাগ করেছে? এরপরে কোনো কথা নেই। আসলে আমি সরি, আমি দুষ্টুমি করে গ্লাস থেকে অল্প একটু পানি আমার বুকের উপর ঢেলে দিয়েছিলাম। কোনো কথাই নেই। আহা, বললাম তো সরি। প্লিজ এবার একটু কথা বলো। তোমার সাথে কথা না বললে তো আমার একটু ভালো লাগে না। মেঘলাকে ঘুরিয়ে দিয়ে বললাম, আমার মুখোমুখি করে। কি ব্যাপার, হঠাৎ করে এমন হাসছো কেন? আমি তো এটাই চেয়েছিলাম যে আমি রাগ করলে কেউ যেন আমার রাগগুলো এভাবে ভাঙানোর চেষ্টা করুক। আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি তোমার মতো এরকম একজন স্বামী পেয়েছি বলে। তাহলে কি লক্ষ্মীটি রাগ ভাঙলো?
এমন একজন জামাই থাকতে কি আর তার বউ রাগ করে থাকতে পারে? সকালে নাস্তা শেষ করেই হাসপাতালে চলে গেলাম। সকালে যে টেস্টগুলো করিয়েছিলাম সেগুলো রিপোর্টগুলো নিয়ে ডক্টরকে দেখালাম। ডক্টর রিপোর্ট দেখে যা বলল, আমার মাথায় তো কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। রিপোর্টগুলো দেখা শেষ করে ডক্টর ঔষধ লিখে দিচ্ছে, এগুলো নিয়ম করে খেতে বলল। 1 সপ্তাহ পরে আবার আসতে বলে। হসপিটাল থেকে বাড়িতে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। বাসায় পৌঁছে দরজায় কলিং বেল বাজালাম। মেঘলা এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আমার হাতের ওষুধের প্যাকেটটা দেখে ফেললো। তোমার হাতে ওটা কিসের প্যাকেট? ও ও কিছু না, কয়েকটা ওষুধ আর কি। ওষুধ কার জন্য? তোমার জন্য? তোমার কি কিছু হয়েছে? আহা, ইয়ার তেমন কিছু না, একটু মাথা ব্যথা আর কি। তাহলে আমাকে বলনি কেন? তুমি কি আমাকে আপন মনে করো না, তাই না? আমি কি তোমার এতই পর হয়ে গেলাম যে তোমার শরীর খারাপ হলে আমাকে বলনি? 2 হাত দিয়ে আমার দুকাল ধরে একদম কান্না করে দিয়েছে। আরে পাগলি, এত টেনশন করা কি আছে? তোমাকে খামোকা টেনশনে ফেলতে চাইনি, তাই বলিনি আর কি। টেনশন? কিসের টেনশন? আমার সব টেনশন তো তোমাকে নিয়েই। আর সেই তুমি কি না আমাকে তোমার অসুখের কথা জানাও। আচ্ছা সরি, আর এমন হবে না প্লিজ, এবারের মতো মাফ করে দাও লক্ষ্মীটি। না, তোমার কোনো ক্ষমা নেই। বললাম তো সরি, আর এমন হবে না প্লিজ। আচ্ছা যাও, গোসল করে আসো, তারপর খেয়ে দে ওষুধ খাবে। চলো। চলো, আমার গোসল শেষ। আমার পরে মেঘলাও গোসল করে আসলো। তারপর দুজনে একসাথে বসে দুপুরে খাবার খাচ্ছি। আজকে রান্নাটা অনেক জোশ হয়েছে। খেতে খেতে মেঘলাকে উদ্দেশ্য করে বললাম, কেন, আগে কি খারাপ হতো নাকি? আরে না, কি যে বলো তুমি, তোমার রান্না তো সবসময় অনেক ভালো হয়, কিন্তু আজকেরটা আরো বেশি ভালো হয়েছে, পুরো মাখন। থাক থাক, আর গুনগান করতে হবে না। আমি আর মেঘলা মেঝেতে বসে আছি। মেঘলা চুলগুলোতে তেল মাখিয়ে দিচ্ছে। জীবনে ওই কাজ কোনোদিন করিনি, তাই মেঘলা বুঝিয়ে দিচ্ছে কিভাবে তেল দিতে হবে। তেল দেওয়া শেষ হলে চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে দিলাম। কিভাবে কি আঁচড়েছি কিছু বুঝতে পারছি না, কিন্তু মেঘলাকে দারুণ দেখাচ্ছে। চুল আঁচড়ানোর শেষে মেঘলা রুমে চলে গেল হালকা সাজগুজু করতে, কারণ বিকেলে আমরা বাইরে বের হব। সাজগোজ শেষ হওয়ার পর মেঘলা যখন বাইরে বেরিয়ে আসলো, আমি তো হাঁ করে তাকিয়ে আছি। লাল সুতি শাড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক দেওয়া, গলায় সুন্দর একটা চেন পরা, যাতে ছোট ছোট লাল পাথর দিয়ে কারুকার্য করা, হাতে লাল রঙের কাঁচের চুড়ি, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা হলো মেঘলার চোখ, টানা টানা করে একদম গাঢ় করে কাজল দেওয়া। সব মিলিয়ে যেন একটা লাল পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এখন হাঁ করে তাকিয়ে আছি। হুঁশ ফিরল মেঘলার হাতের কাঁচের চুড়ি ঝনঝনের শব্দে। এই যে মিস্টার। আমার মুখের সামনে এসে হাতের চুড়িগুলো শব্দ করে বলল, কি 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 ব্যাপার? কোথায় হারিয়ে গেলেন? না কোথাও না, তোমাকে দেখছিলাম আর কি। তা কি দেখলে? দেখলাম আমার বউটা অনেক সুন্দর আর অনেক কিউট। গাল টেনে দিয়ে বললাম, যাও, তুমি একটু বেশি বাড়িয়ে বলছো। আমি একটু বেশি বলছি না, বরং আরো কম বলছি। তোমার সৌন্দর্য বর্ণনা করতে গেলে একজন সাহিত্যের কলম ফুরিয়ে যাবে, সব কথা শেষ হয়ে যাবে, তারপরেও তোমার সৌন্দর্যের বর্ণনা করা শেষ হবে না। এবারে কিন্তু অনেক বেশি বলে ফেলছো। হ্যাঁ বলেছি, তবে অতটা না, কিছুটা। যাও, এবার তুমি রেডি হয়ে আসো। কিন্তু আমি কেন কাপড়টা পরবো? কেন, তুমি জানো না আমি শাড়ি পরেছি? তুমি কি কোটটাই পরবে? তুমি পাঞ্জাবি আর পায়জামা পরবে। কিন্তু কোন কালারের পাঞ্জাবি পরবো? উফ, সেটাও বলে দিতে হবে? গাধা একটা, আমি সবকিছু লাল পরেছি। তুমি যদি অন্য কালারের পাঞ্জাবি পরো তাহলে তো দুজনকে দুই গ্রহের মনে হবে। আচ্ছা, আর বলতে হবে না। এরপর আমি একটা লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে রুম থেকে বেরিয়ে আসলাম। মেঘলা, আমার হয়ে গেছে। পাঞ্জাবি কলারটা ঠিক করতে করতে বললাম, আচ্ছা চলো, এখন বের হওয়া যাক। হ্যাঁ চলো। রাস্তাতে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন আশেপাশে মানুষজন আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এরকম ভাবে ওর হাত ধরে হাঁটতে থাকা কাপড় মনে হয় ওরা খুব কমই থাকে। এরপর আমরা রিক্সায় চললাম। রিক্সা করে একটা পার্কে গিয়ে পৌঁছালাম।
পার্কের এক কোণে একটা কাঠের বেঞ্চে খালি আছে। আমরা দুজন ওখানে গিয়ে বসলাম। পাখির কিচিমিচি ডাক শোনা যাচ্ছে। এই পরিবেশে সকালে আসা দরকার ছিল। কিন্তু বিকালটাও মন্দ নয়। মৃদু মৃদু হাওয়া আসছে, আর সেই হাওয়া মেঘলার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। এতক্ষণ গরমে থেকে মেঘলার নাকের আগায় বিন্দু বিন্দু ঘাম জমছে, যার কারণে মেঘলার সৌন্দর্য আরো দিন দিন দ্বিগুণ হয়ে যাচ্ছে। ইস, আফসোসের বিষয়, আমি যদি কবি হতাম তাহলে এই মুহূর্তে মেঘলার চেহারা দেখে কয়েক মিনিট একটা কবিতা লিখে ফেলতাম। কি হলো, এমন করে তাকিয়ে কি দেখো? কই কিছু না তো। হুঁশ ফিরে এলো। কিছু না? তুমি যে আমার দিকে হাঁ করে তাকিয়েছিলে, তুমি কি মনে করছো আমি তা দেখিনি? তো দেখলে কি হয়েছে? আমি আর বউকে দেখছি, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কি মানে? আচ্ছা বাদ দাও, এখন কিছু বাদাম নিয়ে আসো, খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। আমি জানি তো বউ যে আমার খুব পেটুক, খালি মুখে একদমই থাকতে পারে না, সবসময় কিছু না কিছু খেতেই হবে। রাগানোর জন্য বললাম। কি বললা তুমি? আমি বিশ্ব পেটুক? আমি সারাদিন বসে বসে খাই? যাও যাও, এখন আর কিছুই খাবো না। আমি তো শুধু তোমাকে পেটুক বলেছি, তুমি তো নিজেকে বিশ্ব পেটুক বানিয়ে ফেলেছ। হুম, না, একদম কথা বলবে না আমার সাথে। এই বলে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এই সুযোগে আমি পিছন দিক দিকে লুকিয়ে লুকিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পর যখন আমার কোনো শ্বাসশব্দ পাচ্ছে না, তখন মেঘলা নিচে নিচে বলতে লাগলো, কেউ আমাকে ভালোবাসে না, আমার রাগ কেউ বোঝার চেষ্টা করে না, আমি অভিমান করলে কেউ আমার অভিমানও ভাঙাতে চায় না, সবাই আমাকে অবহেলা করে। এত কথা বলার পরও যখন আমার কোনো শ্বাসশব্দ পাচ্ছে না, তখন মেঘলা পিছন ফিরে দেখে যে আমি নেই। আরে কই গেল? এক্ষুনি তো এখানে ছিল। সাইম! আমাকে জোরে জোরে কয়েকটা ডাক দিল, কিন্তু আমার কোনো সাড়া নেই। এদিকে আমি মেঘলার ওখান থেকে দৌড়ে এক মেয়ে ফুল বিক্রেতার কাছে গেলাম। পার্কে ঢোকার সময় মেয়েটাকে দেখছিলাম, হাতে একতরা গোলাপ নিয়ে গোলাপ বিক্রি করছে। গিয়ে সবগুলো গোলাপই কিনে নিয়ে এলাম। বিনিময়ে মেয়েটাকে 500 টাকা দুটো নোট দিলাম। মেয়েটা খুশিতে একেবারে কান্না করে দিয়েছে। এই 1000 টাকা মনে হয় কোনোদিন নিজের হাতেও নিয়ে দেখেনি। মেয়েটার গায়ে একটা ময়লা মাখা ড্রেস ছিল। আমাকে জড়িয়ে ধরার কারণে আমার কাপড়েও ময়লা লেগে গেছে। পরিষ্কার করলাম না, এভাবেই রেখে দিলাম। এরপর ওখান থেকে মেঘলার কাছে গেলাম। গিয়ে দেখি মেঘলা মাথা নিচু করে বসে আছে, খুব সমত্তর কান্না করছে ও। আমিও সামনে যেতেই মেঘলা মাথা নিচু করলো, আর আমিও সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লাম। ফুলগুলো সামনে এনে মেঘলার দিকে বাড়িয়ে দিলাম। আছো তুমি এই হৃদয় জুড়ে, থাকবে তুমি জনম জনম ভরে, দেখি গো তোমায় আমি নয়ন ভরে, ভালোবাসি প্রিয়, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তুমি না তুমি আসলে একটা শয়তান। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। 1 সপ্তাহ পর আমার ফোনে একটা মেসেজ আসলো। তখন আমি ওয়াশরুমে ছিলাম। আমার মোবাইলটা মেঘলার কাছে ছিল। ওয়াশরুম থেকে বেরোতেই মেঘলা আমার সামনে মোবাইলটা ধরলো। আমি মোবাইলের দিকে না তাকিয়ে আগে মেঘলার দিকে তাকালাম। দেখি মেঘলার চোখগুলো রাগে লাল হয়ে গেছে। তারপর আমি মোবাইলের দিকে তাকালাম। মোবাইলের মেসেজে লেখা, বাবু তুমি আজকে না আমাদের দেখা করার কথা, তাড়াতাড়ি এই রেস্টুরেন্টে চলে এসো। মেয়েটাকে আর তোমাকেই বা কেন এমন মেসেজ পাঠালো? সেটা আমি তোমাকে বলতে যাবো কেন? হ্যাঁ, তুমি চিনে কি করবে? আমাকে বলবে না মানে কি? আমি তোমার স্ত্রী, তোমার সম্পর্কে আমার সব কিছু জানার অধিকার আছে। এই খবরদার, একদম অতিরা ফলাতে আসবি না, তাহলে কিন্তু সেটার ফল একটু ভালো হবে না, এই বলে দিলাম। রাগী স্বরে মেঘলার দিকে আঙুল তুলে কথাটা বললাম। কেন, কি করবে তুমি? মারবে? মারো, কি হলো? মারবে না? মারো। আমার হাতগুলো নিয়ে ওর গালের মধ্যে ধরে ধ্যাত সর সামনে থেকে ধাক্কাতে ফেলে দিলাম। আজকে নাস্তা না করে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার কেবিনে খাদিজা প্রবেশ করলো। ওর সাথে জমিয়ে আড্ডায় জুড়ে দিলাম, কিন্তু শান্তি পাচ্ছি না। মোবাইলটা অনবরত বেজে চলেছে। জানি এতক্ষণ ধরে মেঘলায় কল করছে, তাই শেষে বিরক্ত হয়ে মোবাইলটা অফ করে দিলাম। অফিস শেষে আমি আর খাদিজা একসাথে রিক্সায় চললাম। একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
আমার বাসার সামনে এসে আমি নেমে পড়লাম। খাদিজার বাসা অন্য দিক দিয়ে শর্টকাটে যাওয়া যায়, কিন্তু আমার সাথে যাবে বলে আমাদের দিক দিয়ে এসে পড়ল। বাসার সামনে এসে কলিং বিল না দিয়ে আমার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি মেঘলা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢুকতে আমার সামনে এসে দাঁড়ালো। তোমার সাথে রিক্সার ওই মেয়েটি কে? আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। প্লিজ আমাকে কৈফিয়ত দিতে হবে না, তুমি শুধু আমাকে বলো ওই মেয়েটি কে। তাহলে শুনতে চাস ওকে? তাহলে শোন, ও হচ্ছে আমার সেই কলেজ লাইফের ভালোবাসা। সেই কলেজ লাইফ থেকে ওকে আমি ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? কেন আমার সাথে এই বিয়ে নামক খেলাটা খেললে? আমি তোমাকে স্বেচ্ছায় বিয়ে করিনি, বাবা মায়ের জোরাজুরিতে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তাহলে এতদিন যে বলে আসছো তুমি আমাকে ভালোবাসো, সবই নাটক। সব নাটক মানে? হ্যাঁ হ্যাঁ, সবই নাটক। এখন সামনে থেকে সর, তাকে চিৎকার করে কথাটা বললাম। এই বলেই আমি আমার রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নিচ্ছি আর মোবাইল টিপছি। তখন মেঘলা দুটো প্লেটে খাবার নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি দেখলেও না দেখার ভান করে রইলাম। মেঘলা প্লেটগুলো টেবিলের উপরে রাখলো। তোমার কি হয়েছে বলো তো? সেই গতকাল বিকেল থেকে আমার সাথে এমন ব্যবহার করতেছো। আমি না তোমার এমন ব্যবহার কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ বলো, আমি নিজেকে শুধরিয়ে নেব। তারপরেও তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। কোনো কথা বললাম না। কি হলো, কথা বলছো না কেন? আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বলো, আমি জীবনে আর এমন ভুল করব না। আরে কানের কাছে তো ঘ্যানোর ঘন করা কি আছে? হ্যাঁ, তোকে কতবার বললাম যে আমি আরেকজনকে ভালোবাসি, তারপরও তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, এখন আমার সামনে থেকে সর, তোকে দেখলে আমার একদম অসহ্য লাগে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুমি তো অফিস থেকে এসে এখনো খাওনি। খাবার এনেছি, খেয়ে নাও। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই যা। জানি মেঘলা এখনো খায়নি, না খেলে না খাবে, তাতে আমার কি। আচ্ছা যাচ্ছি। মেঘলা চলে যাবার পর কাপড় পরে রেডি হয়ে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি ঘুরতে। আমাকে নেবে না? আমার সাথে আমার ভালোবাসার মানুষটি থাকবে, তোকে নেবো কেন? হ্যাঁ, এই কথা বলতেই মেঘলা পথ ছেড়ে দিল। আমিও বাইরে বেরিয়ে খাদিজাকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যেই ও রিক্সা নিয়ে আমাদের গেটের সামনে চলে আসলো। আমি রিক্সায় উঠলাম। রিক্সায় উঠতেই খাদিজা আমার হাত ধরল। জানিস এইভাবে তোর হাত ধরার জন্য আমি কতটি বছর অপেক্ষা করেছি। তাহলে অপেক্ষার প্রহর কাটলো, তাই না? হুম। তখন আমি আমাদের ফ্ল্যাটের বারান্দায় যেয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। আমি বারান্দায় যাওয়ার সাথে সাথেই মেঘলা দৌড়ে ভিতরে চলে গেল আর আমাদের রিক্সা চলতে শুরু করলো। খাদিজাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে খাদিজাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। আজকাল বাসায় যাব না, বাসায় গেলে মেঘলা চিৎকার চেঁচামেচি শোনা লাগবে। তাই আর বাসায় না গিয়ে আমরা এক পুরনো বন্ধুর বাড়িতে চলে গেলাম। ওদের বাড়ির দরজায় কলিং বেল বাজালাম। দরজা খুলেই শানবি, মানে আমার বন্ধু, আমার উপর লাফিয়ে পড়ল। আরে বেটা, এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো? আর বলিস না রে বেটা, চাকরির কারণে আর কারোর সাথে আর সম্পর্ক রাখতে পারিনি। তা এবার কেমন আছিস বল? আমি তো ভালোই আছি, তোর কি অবস্থা এখন? হ্যাঁ, এই তো চলছে। বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে যেতে দিবি? আরে হ্যাঁ হ্যাঁ, আয় আয় ভেতরে আয়, আয় এখানে, এখানে বস। কি রে, আন্টিকে দেখছি না, কোথায় আন্টি? আর বলিস না, আমাকে বাসার দায়িত্ব দিয়ে স্বামী স্ত্রী দুজনেই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। আচ্ছা বলতো দেখি, যে জায়গায় আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা সেই জায়গায় এখন ওনাদেরই শ্বশুর বাড়ি যাওয়া শেষ হচ্ছে না। বলিস কি রে বেটা? আরে হ্যাঁ, আর কি করেছে জানিস? দুজনেই ম্যাচিং কালার ড্রেস পরেছে, যেটা কোনো নতুন বিয়ে করা কাপড়। বলতো কেমনটা লাগে? হুম, আচ্ছা বাদ দে সব। আজকে কিন্তু আমি তোর সাথে থাকবো, যদি না তোর কোনো অসুবিধা না হয়। আরে আমার আবার কিসের অসুবিধা? তুই থাকবি সেটা তো আমার জন্য অনেক খুশির কথা। একা একা আর থাকা লাগবে না। আচ্ছা বল, আজকে কি খাবি? কেন,
তুই কি রান্না করবি নাকি? আরে দূর, আমি কি রান্না করতে পারি নাকি? রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে কাচ্চি বিরিয়ানি হয়ে যাক। তো সেইটাই হোক আজকে ডিনার। এইভাবে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। শানবি রেস্টুরেন্ট থেকে ফোন করে খাবার আনিয়েছে। খাবার খেয়ে গল্প করে রাত 11টায় দুজনে একসাথে ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন সকালে আবার অফিস যেতে হবে। অন্যদিকে মেঘলা দরজার কাছে বারবার পাঁচারি করছে আর ভাবছে, এত রাত হয়ে গেল কিন্তু এখনো সাইম বাড়িতে ফিরছে না কেন? এত রাত পর্যন্ত তো কোনোদিন বাইরে থাকেনি। নাকি বিকেলে যে ওই মেয়েটার সাথে ঘুরতে গেল তার সাথে? না না না, কী সব ভাবছি আমি। ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ও জীবনেও এরকম জঘন্য কাজ করতে পারে না। কিন্তু তাহলে গেল কোথায়? এদিকে দুপুরে কিছু খাইনি, রাতেও কিছু খাইনি। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীর আস্তে আস্তে একেবারে অবশ হয়ে যাচ্ছে। সোফায় গিয়ে বসে পড়লাম। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল মেঘলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই প্রথমে ঘড়ি দেখলো, তারপর দৌড়ে বেডরুমে থেকে গেল আমি এখনো ফিরেছি কিনা। কিন্তু না, আমাকে রুমে না পেয়ে হতাশে ফিরে এলো। বুঝতে পারছি না সাইমের হয়েছেটা কি। ও আসলে কি চাচ্ছে, নাকি নিজেকে একটা কিছু করে ফেলবে? এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। মোবাইল অ্যালার্ম দেওয়া ছিল, তাই উঠতে কোনো সমস্যা হয়নি। আমার মোবাইলে অ্যালার্মের শব্দে শানভির ঘুম ভেঙে গেল। সে আমার সাথে ঘুম থেকে উঠে পড়ল। কিরে, এত সকাল সকাল অ্যালার্ম দিয়ে রাখলি কেন? অফিসে যেতে হবে না, তাই সকাল সকাল অ্যালার্ম দিয়ে রাখলাম, যাতে অফিস মিস না হয়। তাহলে তুই হাত মুখ ধুয়ে নে, আমি নাস্তা রেডি করি গে। আরে না না, লাগবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব নে। তোর খামোকে তো কষ্ট করতে হবে না। কোনো কষ্ট নেই, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। তারপর আর কি, নাস্তা করেই সানভির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় নেমে বাসায় যাওয়ার জন্য রিক্সায় চড়লাম। বাসায় পৌঁছে নিজের কাছে থাকা রিক্সা চাবি দিয়ে দরজা খুললাম। দরজা খুলেই ভিতরে ঢুকে দেখি বাবা মা ছোট ভাই সবাই বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আম্মু আমার কাছে আসলো আর ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। তুই মেঘলাকে একা বাসায় রেখে সারা রাত কোথায় ছিলি? তুই জানোস আমরা আসার পর থেকেই মেঘলা কত কান্না করতেছে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে, চুপ করে দাঁড়িয়েছিস কেন? কথা বলছিস না কেন? মেঘলা আব্বুর সাথে দাঁড়িয়েছিল আর আম্মুর কথাগুলো শুনছিল। হঠাৎ করে মেঘলা মাথা ঘুরিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। আম্মু দৌড়ে মেঘলার কাছে গেল আর তিনজনে মিলে মেঘলাকে বেডরুমে নিয়ে খাটের উপর শুয়ে দিল। আমি দরজার কাছে যেভাবে দাঁড়িয়েছিলাম ওখানে সেভাবে দাঁড়িয়ে আছি, যেন একটা পাথরের মূর্তি। কিছুক্ষণ পর ডক্টর আসলো। প্রথমে মেঘলার নার্ভ চেক করলো, তারপর চোখ দেখলো, তারপর জিহ্বা। আরও কিছু নমুনা দেখে ডক্টর বললেন, রোগীর সব কিছু ঠিক আছে, কিন্তু শরীর অনেক দুর্বল, মনে হয় অনেকক্ষণ ধরে কিছু খায়নি। আপনার রোগীকে তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করুন। আর আমি কয়েকটা ভিটামিন ট্যাবলেট লিখে দিচ্ছি, ওগুলো ফার্মেসি থেকে নিয়ে আসুন। এই বলে ডক্টর একটা কাগজে কিছু ওষুধের নাম লিখলেন। কাগজটা আমার আম্মুর হাতে দিয়ে ডক্টর চলে গেলেন। পরে আম্মু আমার কাছে আসলো। কিরে, মেঘলার সাথে তোর কি হয়েছে? তোর জন্যই মনে হয় মেয়েটা না খেয়ে আছে। আমি কি জানি? তুই জানোস না মানে? তোর উপর ভরসা করে আমি দেখে শুনে এমন ভালো একটা মেয়েকে তোর জন্য এনে দিলাম, আর তুই কিনা মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস। আমি চুপচাপ আছি, কোনো কথা বলছি না। না না, তুই আমার ছেলে হতে পারিস না। আমার ছেলে কখনো এরকম করতেই পারে না। তোর উপর আর ভরসা করে আমি কোনোভাবেই মেঘলাকে এখানে রেখে যেতে পারবো না। আমরা মেঘলাকে নিয়ে আজকেই এখন এখান থেকে চলে যাব। তোর বাসায় আর এক মুহূর্তও থাকবো না। কাঁদতে কাঁদতে এখান থেকে মেঘলার কাছে চলে গেল। আম্মু মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা মা, তুমি তোমার কাপড়গুলো গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বের হয়ে যাব। আপনার ছেলে কোথায়? উনি যাচ্ছে না? না, এই কুলাঙ্গারের বাসা ছেড়েই তো তোমাকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে ওকে নিব কেন? আর ও আমার ছেলে হতে পারে না। আমার নিজের উপরেই ঘেন্না হচ্ছে। এমন কুলাঙ্গার সন্তান আমার পেটে ধরেছিলাম। চলো চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাকে ক্ষমা করবেন আম্মু, আপনার ছেলে না গেলে আমিও কোথাও যাব না।
এত কিছুর পরেও তুমি এই কুলাঙ্গারের সাথেই থাকতে চাও? আমি ওকে ছাড়া থাকতে পারবো না আম্মু। দেখো মা, আমি জানি তুমি সাইমনকে খুব ভালোবাসো, তাই না? কিন্তু ও তো তোমার ভালোবাসাটা এখনো বুঝতে পারেনি। যদি বুঝতো তাহলে তোমার সাথে এরকম আচরণ করতো না। আর তুমি যদি ওকে তোমার ভালোবাসা বোঝাতে চাও, তাহলে ওর কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে। তবে এই বাদরটা তোমাকে ফিল করতে পারবে আর তোমার ভালোবাসাও বুঝতে পারবে। কিন্তু আম্মু, আমার কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। ওর সাথে তো আমার অনেক ভালো সম্পর্কই ছিল, কিন্তু এই 2 দিন ধরে আমার সাথে এরকম আচরণ করছে। ওর নাকি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, আর আমাকে ছেড়ে দিয়ে নাকি ওই মেয়েটাকে বিয়ে করবে। চিন্তা করো না মা, এখন আমাদের সাথে চলো, তোমাকে এই কষ্টের স্থান থেকে নিয়ে যাই। কিন্তু ও যদি সত্যি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করে আনে? এরকম কিচ্ছু হবে না মা, তুমি আমাদের সাথে চলো। দেখবে কিছুদিন পর সাইম এমনিতেই তোমার কাছে ফিরে আসবে। সত্যি আসবে তো? অবশ্যই আসবে, কিন্তু তার আগে তুমি আমাদের সাথে চলো, তাহলে এসব সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। আর এদিকে আম্মু চলে যাবার পরই আমি ওখান থেকে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছে কাজে একদম মন টিকছে না, তারপরও কাজ করছি। কিছুক্ষণ কাজ করার পর আমার মোবাইলে একটা কল এলো। কলটা রিসিভ করেই, হ্যালো। হ্যালো সাইম। হুম, কে? আরে আমি। ও হ্যাঁ, বল। তুই কোথায়? কেন? আমি তো অফিসে। কেন, কি হয়েছে? আরে তোর মা বাবাকে বাস স্ট্যান্ডে দেখলাম, ঢাকা ছেড়ে যাওয়ার বাসে উঠছে। সাথে তোর ভাই আর ভাবিকেও দেখলাম, কিন্তু তোকে তো দেখলাম না। তুই যাবি না নাকি? ও, তাহলে সত্যি সত্যি চলে গেছে? কেন রে, কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, তোকে পরে সব কিছু বলবো, এখন ডাকি। অফিসের অনেক কাজ পড়ে আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, বাই। ওকে, বাই। এই বলেই কলটা কেটে দিলাম। তারপর সোজা বসে রুমে গেলাম। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন, এখানে বসুন। স্যার, আমার আজকে থেকে ছুটি লাগবে। চেয়ারে বসে কথাটা বললাম। ও, তাহলে কি অপারেশনের তারিখ ফাইনাল করে ফেলেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনার জন্য সত্যি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ যেন আপনার উপর সহায় হন, এই দোয়াই করব। আর আমার স্ত্রীকেও আপনার জন্য দোয়া করতে বলবো। আচ্ছা স্যার, তাহলে আসি। ওকে। এই বলেই আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। আসলে যা হয়েছিল, অতিরিক্ত মাথা ব্যথার ফলে যখন আমি ডক্টরের কথা মতো পরীক্ষা করাই, তখন রিপোর্ট ভুল এসেছিল। কিভাবে ভুল হয়েছিল তা এখনও জানতে পারিনি। পরের সপ্তাহে যখন আবার ডক্টরের কাছে যাই, তখন আমার আরও অবনতি দেখে ডক্টর আবার আমাকে পরীক্ষা করাতে বললেন। এমার্জেন্সিভাবে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখানোর পরেই ডক্টরের চোখ বড় বড় হয়ে যায়। আরে সাইম সাহেব, আপনার মাথায় তো একটা টিউমার হয়েছে, আর সেটা একেবারে ব্রেনের কাছাকাছি হয়েছে। বলেন কি ডক্টর? হ্যাঁ, এবং এটা অতি জরুরিভাবে অপারেশন করাতে হবে, না হলে আমাদের পক্ষে আর কিছুই করার থাকবে না। এমনিতে এখনও অপারেশন করলে আপনার জন্য অনেক ঝুঁকি হয়ে যাবে, কারণ টিউমারটা ব্রেনের অতি নিকটে রয়েছে। আচ্ছা, তাহলে আমি একটু ভেবে দেখি। যাই ভাবুন, অনেক তাড়াতাড়ি ভাবুন। আচ্ছা ঠিক আছে। এই বলেই আমি হসপিটাল থেকে চলে আসলাম। বাসায় এসে গভীর ভাবনায় ডুবে রইলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ডক্টর বলেছে অপারেশন করালেও কোনো আশা দিতে পারবো না। যদি এটাই হয় তাহলে আমার বাবা মায়ের কী হবে? যদিও আমাদের অফিস থেকে অনেক টাকা দেওয়া হবে, কিন্তু তারপরও আমাকে ছাড়া আমার বাবা মা কী করে থাকবে? আর বিকলা, ওকেই বা আমি কী করে বোঝাবো যে আমার দিন ঘনিয়ে এসেছে? হয়তো বা আর তোমাকে ভালোবাসার সুযোগ পাবো না। এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি, আর সবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মেঘলাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু তাও বা পারলাম কোথায়? ওর প্রতিটা কষ্ট দেখেই মনে হচ্ছিল যেন পাগলিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করি আর বলি, বিশ্বাস করো, তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারছি না, একদম না। আমাকে ক্ষমা করে দিও। যদি আর এভাবে জড়িয়ে ধরার সুযোগটুকু না পাই। আর বলতে পারছিলাম না, চোখটা ভিজে এলো। অফিস থেকে বেরিয়ে
খাদিজাকে ফোন করলাম আমার সাথে যাওয়ার জন্য। খাদিজা আমার সাথে অনেক নাটকের অভিনয় করেছে শুধু মেঘলাকে ভুল বোঝানোর জন্য। হ্যালো, তুই অফিসে নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটু অপেক্ষা কর, আমি আসতেছি। একটু পরে খাদিজা এলো, ওকে সাথে নিয়ে হসপিটালে চলে গেলাম। ডক্টর আরও কিছু পরীক্ষা করতে দিলেন, সবগুলো পরীক্ষা শেষ। এখন আমাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করাচ্ছে। থিয়েটারের দরজায় খাদিজা দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে অজর ধারে পানি পড়ছে। এই মেয়েটাও না আমার জন্য কত কিছু করেছে। কলেজে থাকাকালীন থেকে আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত ওর ভালোবাসার কোনো মূল্য দিতে পারিনি। আমি তোকে ওইভাবে কখনো দেখিনি। নিজের কোনো বোন নেই, ওকে সবসময় নিজের বোনই ভাবতাম। অপারেশনের বেডে শুয়ে আছি, একজন নার্স আমার মুখে অক্সিজেন মাস্ক লাগাচ্ছে, আরেকজন অজ্ঞান হয়ে যাবার ইঞ্জেকশন হাতে নিয়েছে। দেখতে দেখতে ইঞ্জেকশনটা আমার হাতে পুশ করে দিল। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই আমি নিস্তেজ হয়ে যাব। যদি এই দিনটাই আমার জন্য শেষ দিন হয়, তাহলে মা বাবার মায়াময় চেহারাটা আর দেখা হবে না, মেঘলার মিষ্টি মাখা হাসিটা আর দেখা হবে না। পাগলি বউ বলে আর কোনোদিন ডাকতে পারবো না, বুকে জড়িয়ে ধরে আর কখনো ঘুমোতে পারবো না। ঘুমের মধ্যে মেঘলার কপালে আলতো করে চুমোতে হবে না, আর কোনোদিন মেঘলাকে নিয়ে কোনো কিছু ভাবতে পারবো না। এই মুহূর্তে খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু আমি তখন মন ভরে চিৎকার করে কাঁদতেও পারবো না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে পুরো শরীর, শুধু এক ফোঁটা জল আমার গাল বেয়ে নিচে পড়ে গেল। অপারেশন চলছে। থিয়েটারের দরজার বাইরে দাঁড়িয়ে খাদিজা বারবার পায়চারি করছে আর আল্লাহকে ডাকছে আমার যেন কিছু না হয়। একটু পর পর নার্স বাইরে বের হয়, আর খাদিজা দৌড়ে নার্সের কাছে যায়, গিয়ে বলে আমার অবস্থা কেমন। প্রত্যেকটা ডক্টরের মুখে এই একটাই বাক্য, অপারেশন চলছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা সব আল্লাহর হাতে। আল্লাহকে ডাকুন, তিনি একমাত্র ভরসা। এ কথা শোনার পর খাদিজার বাড়ি না দাঁড়িয়ে অজু করে হসপিটালের নামাজ কক্ষে ঢুকে পড়ল। 2 রাকাত নফল নামাজ আদায় করে হাত দুটো উপরে বাড়িয়ে দিল আর বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ, জীবনে আপনার দরবারে কোনো কিছু চাইনি, শুধু একটা জিনিসই চেয়েছিলাম, সাইমের বুকে সারা জীবনের জন্য মাথা রাখার অধিকারটুকু, কিন্তু সেই ইচ্ছাটা তুমি পূরণ করলে না। এতে অবশ্য আমি এত বেশি কষ্ট পাইনি, হয়তো ওকে তুমি আমার ভাগ্যে রাখোনি, কিন্তু ওকে তুমি আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিও না আল্লাহ। সারা জীবন ওর বন্ধু হয়ে ওর পাশে থাকার সুযোগটুকু দাও। আমি আর তোমার কাছে কোনো কিছুই চাইবো না, শুধু এই চাওয়াটা পূর্ণ করো। অন্যদিকে মেঘলা গ্রামের বাড়িতে পৌঁছে গেছে অনেক আগেই। এখন সে পুকুরের দিকে মুখ করে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। পুকুরের চারিদিকে ছোট বড় বিভিন্ন ফলের গাছ, একদম নিরিবিলি জায়গা, সাথে পাখিদের কিচিরমিচির ডাক। এক কথায় বলতে অসাধারণ এক মুহূর্ত। কিন্তু এই অসাধারণ মুহূর্তেও মেঘলার মন আজ বড্ড বিষণ্ণ। সে শুধু ভাবছে, এই সময় যদি সাইম কাছে থাকতো তাহলে এই সময়টা কতই না মধুর হতো। পুকুর পাড়ে বসে আমার কোলে মাথা রেখে আগামী দিনের স্বপ্ন বুনতো। কিন্তু কি একটা ঝড় এলো আর আমাদের মাঝে এমন দূরত্ব করে দিল। মেঘলা এখনো বিশ্বাস করতে পারছে না যে আমার দ্বারা এরকম কিছু হতে পারে। এসব ভাবতে ভাবতে কখন সে গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, মেঘলা সেটাও বুঝতে পারেনি। কিছুক্ষণ পর মেঘলার কাছে আম্মু এলো। কি রে মা, মন খারাপ? কাঁদছিস যে? না না আম্মু, কোথায় কাচ্ছি? আমি সবই বুঝি রে মা, তোর সাইমকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। ভালোবাসা বুঝি এটারই বলে মা। আম্মু এ কথা বলার সাথে সাথেই মেঘলা আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আম্মু, আমি না কিছুই মেনে নিতে পারছি না যে আপনার ছেলে আমাকে রেখে আরেকজনকে বিয়ে করবে। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে আমরা মনে হয় কিছু একটা ভুল করে ফেলেছি। এইভাবে রাগের মাথায় গ্রামে চলে আসাটা আমাদের মোটেও উচিত হয়নি। এখন যে কি করি, আমার মনটাও কেমন যেন চিনচিন ব্যথা করছে, কেন যেন খুব ভয় হচ্ছে সাইমের জন্য। আমি না সাইমকে ছাড়া একদিনও থাকতে পারবো না আম্মু। আমার মনে চাচ্ছে এক্ষুনি সাইমের কাছে চলে যায়। তখনই মেঘলার ফোনে একটা কল আসে। মেঘলা ফোনটা হাতে নিয়ে দেখে
সাইমের মোবাইল থেকে কল এসেছে। কিছু সেকেন্ড ধরে মেঘলা মোবাইল স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমাবস্যা রাতে চাঁদ উদয় হওয়ার মতো। কিরে মেঘলা, কে ফোন করলো? আম্মু, আপনার ছেলে ফোন করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। বলিস কি? ধর ধর, তাড়াতাড়ি কলটা ধর। মেঘলা কলটা রিসিভ করার আগেই কলটা কেটে গেল। সাথে সাথেই সাইমের মোবাইল থেকে আবার কল আসলো। এবার আর তাকিয়ে না থেকে মেঘলা কলটা রিসিভ করে ফেলল। কল রিসিভ করেই, হ্যাঁ হ্যালো সাইম। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। না, আমি খাদিজা। তো তুমি কি ওই মেয়েটা না, যে সাইমের সাথে হাতাহাতি করে রিক্সায় চড়তে আর সাইমকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে থেকে দূরে সরিয়ে নিলে? তুমি কি জন্য সাইমের মোবাইল দিয়ে আমার কাছে কল দিলে? সাইম কোথায়? আসলে আপনি যেটা জানেন সেটা একদম ভুল। আমি সাইমকে আপনার কাছ থেকে কখনো কেড়ে নিতে চাইনি। আমাকে শুধু চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তোমাদের মতো মেয়েদের জন্য কত স্ত্রী তার স্বামীকে বিনা কারণে হারাতে হচ্ছে। তোমাদের মতো মেয়েদের কারণেই আমার মতো মেয়েদের জীবন আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা মেয়েরা নও, তোমরা মেয়ে নও, তোমরা মেয়ে নামের কলঙ্ক। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার সাইমের সাথে কোনো সম্পর্ক নেই। আর সাইম এখন হাসপাতালে ভর্তি আছে। আপনারা তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেড নাম্বার 109-এ চলে আসুন। কি? কিন্তু আর কি হয়েছে? যা যা হয়েছিল তার সংক্ষেপে কিছু বর্ণনা দিলাম। না 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 না, এ হতে পারে না। আমার সাইমের কিচ্ছু হবে না। এই বলেই আবার সপরিবারে মেঘলারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে হাসপাতালে আমার অবস্থা এরকম দেখে খাদিজা সহ্য করতে পারছিল না। কি করবে কিনা কিছুই ভেবে পাচ্ছে না। পরে আর কিছু ভাবতে না পেরে মেঘলাকে কল দিল। তারপর যা কিছু হয়েছে সব তো আপনারা জানেন। মেঘলাকে ফোনে সব কিছু জানানোর পর অপারেশন রুম থেকে ডক্টর বের হলেন। খাদিজা প্রায় দৌড়ে ডক্টরের কাছে গেলেন। ডক্টর সাহেব, সাইম। দেখুন, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমরা সাইম সাহেবের জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছি, কিন্তু তারপরেও 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। যদি এই 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে আমাদের আর কিছুই করা থাকবে না। তাই আগেই সরি। ওর সাথে কি এখন দেখা করা যাবে? একটু পরেই ওনাকে ওনার বেডে রেখে আসা হবে। ওনাকে শুধু দেখতেই পারবেন, কোনো কথা বলতে পারবেন না, কারণ ওনার কোনো জ্ঞান নেই। ভিতরে ঢুকেই মেঘলা আমার দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। এই বলেই ডক্টর চলে গেলেন। কিছুক্ষণ পরই আমাকে থিয়েটার থেকে বের করা হলো। আমাকে বেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খাদিজাও আমার সাথে সাথে হেঁটে যাচ্ছে আর আমাকে দেখছে। আমার চোখ নাক মুখ ব্যতীত সব মাথায় পুরো ব্যান্ডেজ করা। আমাকে এমন অবস্থা দেখে মনে হয় খাদিজা সহ্য হলো না, বারে বারে চোখ পিছিয়ে যাচ্ছে। আমাকে আমার বেডে শুয়ে রাখা হলো আর বেডের পাশে রাখা চেয়ারটায় খাদিজা বসে রইল। কয়েক ঘন্টা পর পুরো হাসপাতাল কাঁপিয়ে উঠল। মেঘলা আর আমার বাবা মা ছোট ভাইটির চেঁচামেচিতে সবাই হাসপাতালে ঢুকেই 109 নম্বর বেডরুম খুঁজতে লাগলো। মেঘলা আগেই 109 নম্বর বেডটি খুঁজে পেল। তাড়াতাড়ি করে দরজা ঠেলে ভিতরে গেল। পিছন পিছন আব্বু আম্মু আর ছোট ভাইটা এসে পড়ল। আম্মু আমার এই অবস্থা দেখে রীতিমতো হাউমা করে কান্না জুড়ে দিল। আব্বুর চোখে পানি জমে গেছে। আম্মু আমাকে ধরতে গেলে নার্স বারে বারে বাধা দিচ্ছে, যে কারণে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই মুহূর্তে ডক্টর এসে রুমে প্রবেশ করলো। আরে আরে, আপনারা এখানে এত ভিড় করছেন কেন? সবাই বাইরে যান প্লিজ, বাইরে যান সবাই। রোগীর সমস্যা হতে পারে। ডক্টর, আমার ছেলের এখন কি অবস্থা? আপনাদের সবাইকে বলছি, কিন্তু তার আগে আপনারা সবাই বাইরে যান। আমরা রোগীকে এখন স্যালাইন দিতে এসেছি, আর প্রয়োজনে যে কোনো একজন থাকতে পারবেন, এর বেশি নয়। সবাই একে একে বাইরে চলে গেল। এমনকি এতক্ষণ যে খাদিজা বসেছিল সেও বাইরে চলে গেল। আম্মু থাকতে চেয়েছিল, কিন্তু মেঘলার দিকে তাকিয়ে তিনি চলে গেলেন। আর আম্মু আব্বুর সাথে কথা বলতে লাগলেন। মেঘলা এখনো দরজার পাশে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে পা টিপে টিপে আমার বেডের কাছে আসলো। যে নার্স আমার দেখাশোনা করে তাকে মেঘলা কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলল। নার্সও চলে গেল। রুমে এখন আমের মেঘলা ব্যতীত কেউ নেই।
চেয়ার টেনে নিয়ে এসে আমার পাশে বসলো। আমার মুখের দিকে তাকিয়ে মেঘলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মেঘলার হাতটা আমার কপালে স্পর্শ করতে চাইলো, কিন্তু ব্যান্ডেজের কারণে হাতটা আবার ফিরিয়ে নিল। এ যেন বিশাল ব্যর্থতা। কিছুক্ষণ এভাবে থাকার পর রুমে খাদিজা প্রবেশ করলো। মেঘলা খাদিজাকে দেখেই ওর হাত জোড়া নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরল। একটু লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলেছে। তখন এশা নামাজের আজান দিল। খাদিজা চলে গেল নামাজ কক্ষে নামাজ পড়তে, আর মেঘলা উঁচু করে এসে কেবিনে একটা চাদর বিছিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে দু হাত বাড়িয়ে মালিকের দরবারে মোনাজাত করল। অন্যদিকে আব্বু আর ছোট ভাই মসজিদে গিয়ে মোনাজাতে আমার জন্য কান্না করছে, আর আম্মু আমার বেডে ওকে দিয়ে দেখলো মেঘলা নামাজ পড়ছে, তাই আম্মু নামাজ কক্ষে চলে গেল। এসে নামাজ আগে করেই মোনাজাত ধরে বসে থাকলো। আম্মু চোখ দিয়েও গাল বেয়ে পানি পড়ছে। মা তো মাই হয়, বন্ধুর গুলো মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। আল্লাহ কি পারেন না তার ছেলেকে তার কোলে ফিরিয়ে দিতে? সবে আমার জন্য দোয়া করছে, কান্নাকারি করছে, কিন্তু আল্লাহ যদি সহায় না হয় তাহলে জীবনের সমাপ্তি এখানে টানতে হবে। অনেক রাত হয়ে গেল। মেঘলা এখনো আমার বিছানার পাশের চেয়ারে বসে আছে আর ঝিমাচ্ছে। আম্মু আব্বু আর ছোট ভাই আমার পাশে চলে গেল, কারণ হসপিটালে এত মানুষের থাকার জায়গা হবে না। আম্মু অনেকবার বলেছিল মেঘলাকে বাসায় চলে যেতে, কিন্তু মেঘলা চায়নি। খাদিজাকে মেঘলা বাসায় চলে যেতে বলল, কারণ খাদিজা সারাদিন হাসপাতাল থেকে দৌড়াদৌড়ি করে একদম টায়ার্ড হয়ে গেছে। মেঘলার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু সে ঘুমোতে চায় না, কারণ ঘুমিয়ে গেলে আমার খেয়াল রাখতে পারবে না। কিন্তু তারপরেও মেঘলার চোখগুলো লেগে আছে। সে সজাগ থাকতে না পেরে আমার হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ভোর সকালে কিছু একটা আওয়াজে মেঘলার ঘুমটা ভেঙে গেল। মনে হয় অ্যালার্ম ঘড়ির শব্দ, কিন্তু মেঘলা তো কোনো অ্যালার্ম ঘড়ি আনেনি, মোবাইলে অ্যালার্ম দেয়নি। তাহলে কিসের শব্দ এটা? চোখ কষ্টাতে কষ্টাতে মেঘলা রুমের চারিদিকে চোখ বুলাতে লাগলো। চোখ আটকে গেল। এটা কোনো অ্যালার্ম ঘড়ির আওয়াজ না, এটা পলসে পেছনের আওয়াজ। মেশিন বারে বারে সিগন্যাল দিচ্ছে, কারণ আমার পাল দ্রুত ওঠানামা করছে। এটা থেকে মেঘলা দাঁড়িয়ে গেল। একটু পরে আমার শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে যেতে লাগলো। মেঘলা আত্মা একদম শুকিয়ে গেছে। আম্মু আব্বু কেউ এখানে নেই। মেঘলা একা করবেটা কি? আমার অবস্থাও আরো খারাপ হতে লাগলো। অবশেষে আর কোনো উপায় খুঁজে না পেয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে করতে রুমের বাইরে চলে গেল। বারান্দা গিয়েও ডক্টর ডক্টর বলে চেঁচাচ্ছে। মেঘলা চিৎকার শুনে দুজন ডক্টর দৌড়ে দিয়ে গেল। কি হয়েছে? কোনো সমস্যা? আমার স্বামী যেন কিরকম করছে, প্লিজ তাড়াতাড়ি আপনারা আমার সাথে আসুন। কোথায় আপনার স্বামী? আমাদের নিয়ে চলুন, কুইক। এরপর মেঘলা প্রায় দৌড়ে আমার কেবিনে ঢুকলো। পিছন পিছন ডক্টর দুজন ঢুকলো। এই যে উনি, প্লিজ একটু দেখুন। আপনি তাড়াতাড়ি সরুন, আমরা দেখছি। এই বলে ডক্টররা আমাকে চেক করতে লাগলো। চেক করা শেষে ডক্টররা হাসি মুখে মেঘলার দিকে ফিরল। আপনার জন্য সুসংবাদ আছে, কিছুক্ষণের মধ্যেই আপনার স্বামীর জ্ঞান ফিরে আসবে। কি বলেন? সত্যি? হ্যাঁ, ওই যে দেখুন, হাত পায়ের আঙ্গুলগুলো একটু একটু নড়ে চড়ে উঠলো। আপনি থাকুন, আমরা অন্য রোগীদের দেখে আসি। এই বলে ডক্টর চলে গেল। মেঘলা আমার পাশে এসে দাঁড়ালো। চোখের পানি গালে শুকিয়ে গেছে, আর কান্না করতে পারছে না। এখন শুধু হাসিয়ে আসছে, তাই মিটমিট করে হাসছে আর শয়তানি বুদ্ধি হাঁটছে। আমি আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হয় চোখ কোথাও আটকে রয়েছে। তারপরে চেষ্টা করতে থাকলাম। হঠাৎ আমার হাতে একটা নরম হাতের স্পর্শ পেলাম। মনে হচ্ছে আমার হাত কেউ মুঠো করে ধরে রয়েছে। একটু পরে আবার হাতের মধ্যে কারো ঠোঁটে স্পর্শ পেলাম। আমার গা পুরো শিউরে উঠল। আমি নিশ্চিত এটা মেঘলা ছাড়া আর কেউ হতে পারে না, কারণ মেঘলা ব্যতীত কেউ স্পর্শ করলে আমার এরকম অনুভূতি হতো না। কিন্তু মেঘলা তো গ্রামের বাড়িতে চলে গেছে, ও কি করে এখানে আসবে? যেটাই হোক, চোখ না খুলে তো আর দেখতে পারবো না। তাই অনেক চেষ্টার পর একটু চোখ মেলালাম। বৈদ্যুতিক বাতি ঝলকে আবার চোখটা বন্ধ করে ফেললাম। তারপর একটু একটু করে তাকাচ্ছি। যখন আমার চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে উঠল, তখন দেখি মেঘলা আমার হাত ধরে বসে আছে। মেঘলা, তুমি?
হ্যাঁ আমি, কি ভেবেছিলে তুমি আমাকে শুধু সুখের ভাগটুকুই দেবে, দুঃখের ভাগ দিতে চাও না তাই না? দুঃখের ভাগ দিবে কি করে, আমি তো তোমার কেউ না তাই না? এতক্ষণ আমার জন্য কান্নাকাটি করে সব একাকার করে ফেলেছে, আর এখন আমাকে এভাবে দেখে সব অভিমান যেন মেঘলার মনে ভিড় করলো। মেঘলা, তুমি কিন্তু আমাকে হাত নাড়াতে গিয়ে ব্যথায় কিকে উঠলাম, কারণ এই হাতটায় স্যালাইন লাগানো। এই, তুমি কি সাবধানে হাত নাড়াতে পারো না? এসব কিছু না, তুমি কাছে থাকলে আমার কিচ্ছু হবে না। তাহলে এত বড় কথাটা আমার কাছ থেকে গোপন রেখে আমাকে দূরে সরিয়ে দিলে কেন? ইস, বুকটা ভীষণ ব্যথা করছে গো। এই বলো কি, ডক্টরকে ডাক দিব? না না, ডক্টর লাগবে না, এই ব্যথা ডক্টর দ্বারা যাবে না। তাহলে কি করলে ব্যথা যাবে শুনি? বউ যদি বুকে আসে তাহলেই এই ব্যথা ছেড়ে যাবে। হুম, আর দেরি নেই। ধপাস করে আমার বুকে চাপটে পড়ল। আহ, কি শান্তি! কলিজা একদম ঠান্ডা হয়ে গেল। চোখ বন্ধ করে বললাম। হঠাৎ করেই রুমে দরজা খুলে গেল। দরজা খুলেই আমার পরিবারের সবাই একসাথে হুড়হুড় করে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে মেঘলাকে আমার বুকে এমন অবস্থা দেখে সবাই হাঁ হয়ে গেছে। তাড়াতাড়ি সবাই নিজেদের চোখ হাত দিয়ে ঢেকে দিল। আবার পিছন ঘুরে সবাই বাড়ি চলে গেল। সবাই বের হওয়ার পর আম্মু দরজাটা বাড়ি থেকে লাগিয়ে দিল, আর কিছু বকা দিয়ে গেল দরজা না আটকানোর জন্য। হুম, মেঘলা লজ্জা একদম লাল হয়ে গেছে। হুম, পাগলিটার টমেটোর মতো গালটা এক হাত দিয়ে একটু টেনে দিলাম। আমার গালটা না দেখে মেঘলা সোজা আমার ঠোঁটে। আর কবো না, শরম করে তো। হুম।